ওদের বাঁচাতে যেতে পারবে না, এই থেকে বাঁচাতে পারে এই নয় ভোটবার বাড়িতে বাস করা ওদের জিনে হারাম করে দেবে। উনি তো খুবই দায়িত্বশীল নেতা তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, সেই দায়িত্বশীল নেতা শওকত মোল্লা এখন জিনা হারাম করে দেবো যারা বলে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, আর সেটাই এরা করছে। এর যারা জিনা হারাম করে দেবো বলছে, ভাঙড়ের মানুষ যদি মনে করে তাদেরও জিনা হারাম করে দেবো, তাহলে লড়াইটা কোথায় গিয়ে পৌঁছায়। আপনি আমার কথা যদি বিশ্বাস করেন, সেই আস্থাটা যদি আপনার উপরে আমার থাকে, তাহলে আর আল্লাহর কসম কাটতে হয় না। মানুষেরও আর ওনার উপরে আস্থা নেই, ওনাকে আসলে মানুষ বিশ্বাস করছে না। আমরা হচ্ছি সব রক্তবীজের ঝাড়, বুঝতে পেরেছেন? শেষ করে দেওয়ার চেষ্টা করলেও তো হবে না। এবং আমি আপনাকে বলছি, গতবার যে সভা দেখেছিলেন, সে সভার সমস্ত রেকর্ড ছাপিয়ে 21শে জানুয়ারি সকাল থেকেই সবাই কিন্তু কলকাতার দিকে ছুট। এই যে দেখলাম আমরা খড়গাছি থেকে শুরু করে বেওতা ভাঙড়ের বিভিন্ন জায়গায় 21শে জানুয়ারি উপলক্ষে করে আইএসএফ যারা কর্মী সমর্থক আছে তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, মূল কারণ হচ্ছে ওনাদের মধ্যে এখন ভারতবর্ষে আইএনডিএ জোটের নেতা নেত্রীদের মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সুতরাং মানুষের কি অবস্থা তা নিয়ে ভাববার ওনার সময় নেই। আর তাই কলকাতাতে কোনো রাজনৈতিক দলকেই উনি লোকসভা নির্বাচনের আগে পথে নামতে দেবেন না, এটা উনি পণ করেছেন। এবং ওনার এই পণে বিজেপি সহযোগিতা করছে। যদি বলেন কি করে বুঝলেন, এটা দিনের আলোর মতো পরিষ্কার। ধরুন মীনাক্ষীরা ব্রিগেডে মিটিং করবে, তো সেখানে তো সেনাবাহিনীর হাতে ব্রিগেড, দিদিমণি চাইলেই ব্রিগেড পেয়ে যায়। মানে এসইউসির মতো একটা ছোট দল, সে ব্রিগেড চাইলে দিদিমণি সুপারিশ করেন, বিজেপি সঙ্গে সঙ্গে, কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে বলে দেয় এই দিয়ে দাও, দিয়ে দেয়। কিন্তু সেখানেও আপনারা দেখেছেন ব্রিগেড পাওয়ার জন্য তাদেরকে হাইকোর্ট করতে হলো, হাইকোর্টে মুখ পুড়ল সেনাবাহিনীর। শেষ পর্যন্ত একদিন আগে মাত্র ব্রিগেডের পারমিশন পেল। অর্থাৎ না কেন্দ্র চায় না রাজ্য চায় যে এরা পথে নামুক, বিরোধীরা পথে নামুক। ঠিক একই রকম ভাবে আইএসএফও যাতে মানে সফলভাবে ওই জনসভাটা 21শের জনসভা না করতে পারে, তাহলে কিন্তু সেজন্য ওই গ্রাম বাংলাতে প্রথম আক্রমণ চালাও, তারপরে যা করার আমরা ব্লুপ্রিন্ট তৈরি করছি, প্ল্যানিং তৈরি করছি। কিন্তু ঠান্ডা ঘরে বসে ওর সমস্ত প্ল্যান ভেস্তে দেবে সাধারণ মানুষ। আর ওই যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিল না, সেই স্বপ্ন এবার আর সফল হবে না। ইতিমধ্যে দেখেছেন যে উনি আইএনডিএ জোটের মধ্যে বিরোধ বাঁধিয়ে দিয়েছেন। উনি তো নিজে ঢুকেছেন বিরোধ বাঁধানোর জন্য, মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে নীতিশ কুমারকে খেপিয়ে দিয়েছে এবং ঝগড়া চলছে এখন আইএনডিএ জোটের মধ্যে। যাক, ওরা ঝগড়া করুক, আমরা মানুষকে নিয়ে পথে ছিলাম, মানুষকে নিয়ে পথে আছি, মানুষকে নিয়ে আগামী দিনেও পথে থাকবো। শেষ কথা মানুষ বলবে। খড়গাছিতে আমরা দেখলাম যে আইএসএফ এবং টিএমসির মধ্যে গন্ডগোল বাধে এবং ক্যানিংপুরের বিধায়ক ভাঙড়ের পর্যবেক্ষক উনি হুমকি দিয়ে বললেন আমি তো বলছি যে ওরা গণতন্ত্র মানে না, জিনা হারাম করে দেবো, এই কথাটা একজন দায়িত্বশীল, উনি তো খুবই দায়িত্বশীল নেতা তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, সেই দায়িত্বশীল নেতা শওকত মোল্লা উনি বাবার বামফ্রন্টে যখন ছিলেন তখনও মানে বামফ্রন্টে এরকমই ভূমিকা পালন করতো বলে তৃণমূলীরা অভিযোগ করত। তারপরে সোনার ছেলে হয়ে গেল তৃণমূলে এসে। এখন জিনা হারাম করে দেবো যারা বলে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, আর সেটাই এরা করছে গোটা ভাঙড়ে। কিন্তু আমি একটা বার্তা দিতে চাই, শওকত বাবুদের মনে রাখা উচিত যে ভাঙড়ের মানুষ যদি মনে করে, ভাঙড়ের ওই রাজনৈতিক নেতাদের যারা জিনা হারাম করে দেবো বলছে, ভাঙড়ের মানুষ যদি মনে করে তাদেরও জিনা হারাম করে দেবো, তাহলে লড়াইটা কোথায় গিয়ে পৌঁছায়। আমরা ভাঙড়ের রাজনীতিতে, ভাঙড় শুধু না গোটা বাংলাতে আইএসএফ রাজনীতি করতে নেমেছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে রাজনীতি করতে আমরা নেমেছি সেই লাঠি গুলির রাজনীতি বন্ধ করার জন্য। তাই উনি যতই বলুন যে আমি জিনা হারাম করে দেওয়ার রাজনীতি করব, আমরা কিন্তু ওনার পাতা ফাঁদে পা দেব না। আমরা শান্তির জন্যই, আমরা গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই চালিয়ে যাব। আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় জয়নগরে গিয়ে উনি আল্লাহর কসম খেতে হচ্ছে, তাহলে উনি বুঝতে পারে যে সংখ্যালঘু মানুষ আমার পাশ থেকে। দেখুন, বিষয়টা হচ্ছে একটা মানুষ, আমি যখন কোনো কথা আপনাকে নর্মাল ওয়েতে বলবো, তখন আপনি আমার কথা যদি বিশ্বাস করেন, সেই আস্থাটা যদি আপনার উপরে আমার থাকে, তাহলে আর আল্লাহর কসম কাটতে হয় না। ঠিক আছে, এমনি আল্লাহর কসম মানে উনি জানেন না, হ্যাঁ, উনি তো ওই জাতাভাবেই ধর্মকে ব্যবহার করেন। যাক, তো ওনার কনফিডেন্স আর মানুষের ওপরে নেই।
মানুষেরও আর ওনার উপরে আস্থা নেই, ওনাকে আসলে মানুষ বিশ্বাস করছে না। তাই বিশ্বাস যাতে করে সেই জন্য ওনাকে আল্লাহর কসম কাটতে হচ্ছে, আল্লাহর কসম খেতে হচ্ছে ওনাকে। সুতরাং উনি বুঝে গেছেন যে মানুষ আমাকে আর বিশ্বাস করছে না। গত 21শে জানুয়ারি থেকে এবারে যে 21শে জানুয়ারিটা হবে, সেই 21শে জানুয়ারি লোকগুলো কি অনেক বেশি হবে? অবশ্যই বেশি হবে। ওই আমি বলছিলাম বা আমরা বিশ্বাস করি যে উনি তো নিকেশ করে দেওয়ার চেষ্টা করেছিলেন 21শে জানুয়ারি, নওশাদ সিদ্দিকী সহ আমাদের কমরেডসদের, আমাদের কর্মীদের ওই জেলে ভরে উনি চেয়েছিলেন যে সব সারেন্ডার করে ফেলুক। কিন্তু পথের আন্দোলন যখন শুরু হলো, একদিকে আদালতে আইনের আন্দোলন আর একদিকে পথের আন্দোলন যখন শুরু হলো, এই সাঁড়াশি চাপে উনি সংকুচিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত আদালতের রায় মুক্ত হলো। আর তারপরে আমরা হচ্ছি সব রক্তবীজের ঝাড়, বুঝতে পেরেছেন? শেষ করে দেওয়ার চেষ্টা করলেও তো হবে না। যেখানে যেখানে ওরা আক্রমণ সানিয়েছে, অদ্ভুত ব্যাপার, সেখানে সেখানে আমাদের শক্তি 3 গুণ 4 গুণ 5 গুণ করে বেড়ে গেছে। আমরা আশা করছি এবারও আমাদের জনসমাবেশে গতবারের তুলনায়, এবং কলকাতাতে গতবারে ওসি বলেছিলেন যে রানী রাসমণি রোডে এত বড় জমায়েত আমরা দেখিনি, এবারও সেই রেকর্ডকে নিচ্ছি। তাহলে রানী রাসমণি রোডে এবারে আপনাদের লোক বেশি যাবে, তাহলে আপনারা ব্রিগেড করছেন না কেন? না, দেখুন, ব্রিগেড সমাবেশ, ব্রিগেডের যে বিশাল বপু জায়গা, আর রানী রাসমণি রোডের একটা ইতিহাস আছে, রানী রাসমণি রোডের একটা ঐতিহ্য আছে। রানী রাসমণি রোডের সেই ইতিহাসকে স্মরণ করতে হবে প্রত্যেকটা লোককে। সেই জন্য আমরা রানী রাসমণি রোড কিংবা কলকাতা শহীদ মিনার কিংবা ভিক্টোরিয়া হাউসের সামনে, অর্থাৎ কলকাতার ওই শহীদের যে জায়গা, যেখানে ইংরেজদের সঙ্গে বহু মানুষের লড়াই প্রতি মুহূর্তে হয়েছিল, আমাদের ছেলেরা সেই লড়াইয়ের ক্ষেত্রে গিয়ে এই মিটিংটা করে। এবার রানী রাসমণি রোডেই হবে, আর কত লোক হবে? দেখুন, রানী রাসমণি রোডে হবে এমন আমি বলছি না, কলকাতাতে সভা হবে। এবং আমি আপনাকে বলছি, গতবার যে সভা দেখেছিলেন সে সভার সমস্ত রেকর্ড ছাপিয়ে আরও বহু মানুষ আসছে। এরা যতই চেষ্টা করুক না কেন আটকাতেও, যত চেষ্টা করবে তত কিন্তু স্রোত বাড়বে কলকাতার দিকে। 21শে জানুয়ারি সকাল থেকেই সবাই কিন্তু কলকাতার দিকে ছুটবে।